আগুনে পুড়ছে 5 মন্ত্রণালয়ের নথি। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন। কমিটিটা গঠিত হয়েছে এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন। স্পর্শকাতর সচিবালয়ে আগুন নিয়ে জনমনে প্রশ্ন, নাশকতার শঙ্কা, আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ বুঝতেই আগুন, বললেন খোকন। পূর্বাঞ্চলে বেআইনিভাবে প্লট নেয়ার অভিযোগে হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বিপুর বিরুদ্ধে মামলা। বিডিআর হত্যাকাণ্ডে কাউকে দোষারোপ নয়, তথ্য প্রমাণ পেলেই ব্যবস্থা, জানালেন কমিশন প্রধান। সবার জন্য ন্যায় বিচারের আশ্বাস। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবার ভারত থেকে চট্টগ্রামে চালবাহী জাহাজ, প্রথম চালানে এলো 24,990 মেট্রিক টন। স্বায়ত্তশাসিত তিব্বতে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ করবে চীন, পরিবেশগত ঝুঁকিতে ভারত বাংলাদেশ, শঙ্কা বিশ্লেষকদের। এবং বিদেশিদের ছাড়াই লোকাল ক্রিকেটারদের নিয়ে মিরপুরে ঢাকা ও চট্টগ্রামের অনুশীলন, সাকিবের না খেলাকে ব্যর্থতা বললেন সুজন। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএনটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। কমিটিতে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় উচ্চ পর্যায়ের এ তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়। রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং বুয়েটের 3 জন বিশেষজ্ঞ নিয়ে এ কমিটি হয়েছে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ বিকল্প দপ্তরে চালু রাখা হবে বলেও জানান তিনি। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগাযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত, সরাসরি যুক্ত হচ্ছে আমি তার সাথে। নিশাত যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাত, সচিবালয় এলাকার এখনকার চিত্র কেমন দেখছেন এবং আগুনের ঘটনায় নতুন কোনো তথ্য আপনার হাতে মিলেছে কিনা জানাবেন আমাদের দর্শককে। জি, যেমনটি বলছি না, আসলে আমরা এই মুহূর্তে আছি যে সচিবালয় যে গেটটি, সেই গেটের সামনে অবস্থান করছি। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে মূলত আসলে আজকের দিনের সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি বলা চলে যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু বেশ কিছু সরকারি যে দপ্তরের কাগজপত্র, নথি অনেক কিছু পুড়ে গিয়েছে এবং সে ব্যাপক ক্ষয়ক্ষতিও আসলে হয়েছে। মূলত যখনই গভীর রাতে আগুন লাগে তখনই আমরা দেখেছি
দেখছি বেশ কয়েকটি ইউনিট এখানে শুরুর দিকে কাজ করে এবং এক পর্যায়ে একে একে 19টি ইউনিট এখানে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা 19টি ইউনিট নিয়ে কাজ করে এবং সেক্ষেত্রে তাদের একজন যে সদস্য ফায়ার সার্ভিসের সে একজন সদস্য নিহত হয়েছে। দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় পরবর্তীতে এই আগুন নিয়ন্ত্রণে আসলেও এই ভবনের যে গুরুত্বপূর্ণ যে নথিগুলো সেগুলো আসলে একেবারেই পুরো ছাই হয়ে গেছে। আমরা একটু জানানোর চেষ্টা করি মূলত আসলে এখানে এক সময় কোন জায়গায় কোন দপ্তরটি ছিল সেটি যদি একটু জানানোর চেষ্টা করি। ভবনটির 9 তলা যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি মূলত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে দপ্তর সেটি ছিল, যেটা একসময় যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দপ্তর ছিল। এবং এরপরে 8 তলায় সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে অফিস সেটি ছিল এবং সেটার যে পতিত সরকার আমলের যে মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেখানে তিনি ছিলেন এবং একই সাথে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ছিল 7 তলা জুড়ে এবং 8 তলার কিছু অংশ। তো এই জায়গাগুলোতে আসলে একেবারে গুরুত্বপূর্ণ যে নথিগুলো ছিল সেগুলো পুরো ছাই হয়ে গেছে। তবে এটি আসলে পরিকল্পিত কিনা বা কোনো ধরনের কোনো নাশকতা কিনা সেটির জন্য কিন্তু সরকারি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে এবং এ নিয়ে কিন্তু অনুসন্ধান চলছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বর্তমানে এখনও ভেতরে অবস্থান করছেন এবং সেই সাথে আগের মতোই আসলে সকাল থেকেই যেমনটি যে ভেতরে আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা কর্মকর্তারা আছেন সেক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে লোকজন রয়েছেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেই সাথে বাকি যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই বাইরে অবস্থান করছেন। তবে এই অগ্নিকাণ্ডর ঘটনাটি আসলে রহস্য উদ্ঘাটনের যে চেষ্টা সেটি কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু তিনি বলেছেন যখনই যে ফায়ার ফাইটার যে নিহত হয়েছে তখন তার জানাজার তিনি গিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু এটি বলেছেন এবং একসাথে উপদেষ্টারাও কিন্তু তারা প্রেক্ষাপটে তাদের জায়গা থেকে এই ঘটনাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে কিছুক্ষণ আগেও 3 জন উপদেষ্টা তারা বসেছেন, কথা বলেছেন এবং এই বিষয়ে যেন খুব দ্রুত আসলে এই ঘটনার নেপথ্যে কারা ছিল সেটি যেন খুব দ্রুত বের করা যায় সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। তো এখন পর্যন্ত এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর এবং বিস্তারিত আরও এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনের গল্প আসলে আমরা খুব শীঘ্রই জানতে পারবো এবং দর্শকদের জানাতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখছি। শাহাদাত নিশাত থাকুন আপনি আমাদের সাথে, নতুন কোনো তথ্য পেলে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। আমাদের সহকর্মী শাহাদাত নিশাত যুক্ত ছিলেন সচিবালয় থেকে। দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থান সচিবালয়। সেই সচিবালয়ে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। সুরক্ষিত ভবনে মধ্যরাতে আগুন এবং দীর্ঘ সময় জ্বলতে থাকাকে নাশকতা বলেই মনে করছেন অনেকে। তবে নাশকতা নাকি নিছক দুর্ঘটনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। আর নাশকতা হলে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। 7 নম্বর ভবনের 6 তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ভবনে। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। একে একে যোগ দেয় 19টি ইউনিট। 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনটির 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্থ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি আসবাব পুড়ে যায়। মোটামুটি অনেক কিছুই পড়ছে সম্ভবত, যেরকম দেখলাম কালো ধোয়া টোয়া প্লাস 4 তলা বন্ধ, গ্লাস টেলাস ভাঙা, যে পানি টানি দিছে। কোনা সার্কিট হলে তো সব জায়গায় বিদ্যুৎ এক জায়গায় শক্তি প্রয়োগ করার কথা, সেই জায়গায় 3টা পৃথক জায়গায় একসাথে আগুন লাগলো। আগুন নেভাতে পানির সংযোগ দিতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ভেতরে নানা প্রতিবন্ধকতার কথাও জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওর নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে।
রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কিন্তু এটার বিচার আমি পর্যাপ্ত চাই। উচ্চপদস্থ যারাই আছেন সোশ্যাল মিডিয়াতে যে ভূত না থাকে। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেনা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে, যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে, এইভাবে হুট করে কেউ হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। এই আগুন নাশকতা হলে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিগত সরকারের দুর্নীতি, লুটপাটের নানা তথ্য প্রমাণ মন্ত্রণালয়ে ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা। তারা বলছেন, এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে বের হয়ে আসবে। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অফিস এবং অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সরজমিনে খোঁজ খবর নিয়ে নাশকতার আশঙ্কা করছেন রাজনৈতিক নেতারা। যেভাবে আসলে আগুন লেগেছে তাতে, বা আগুনের যে ধরন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা কমিটি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগুন নিভলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক কর্মচারীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই চাওয়া তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ 22 ডিসেম্বর 84 শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এতে রুহুল কবির রিজভী বলেন, কারা নির্বাচিত হবে তা গোয়েন্দা সংস্থা নির্ধারণ করে দিলে গণতান্ত্রিক আন্দোলনে এত আত্মত্যাগ ব্যর্থ হবে। এখনো তো আমরা সেটা শুনছি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এইটা বোধহয় মালিকের প্রতি, যে প্রকৃত মালিক, তাকে কিন্তু অবজ্ঞা করা হয়। আর রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকদের সমালোচনা নয়, বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের, যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছেন তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন শেষ করবেন, আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোতে কোনো রকম এভিডেন্স যেন উপস্থাপন না করতে পারে,
এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ার পথসভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বৈরাচারের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ও সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। গেল, স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পূর্বাচলে ৬০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে নেয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ৯৮টি ব্যাংক হিসেবে ৬,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আওয়ামী শাসনামলে শেখ হাসিনা, তার পরিবার এবং সরকারের মন্ত্রী এমপিরা দুর্নীতি, জাল জালিয়াতির মাধ্যমে দেশে বিদেশে গড়েছেন বিপুল পরিমাণ অর্থ সম্পদ। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে ৬০ কাঠা প্লট বেআইনিভাবে দখল নিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সভায় তাদের বিরুদ্ধে বেআইনিভাবে প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে ৬,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে বিপু, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করা হয়। নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩,১৮১ কোটি টাকা জমা এবং ৩,১৮০ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪-২ এবং ৪-৩ ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫-২ ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ও জাল জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। অসাধু আমলাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেবে কমিশন। সংগঠনের মাধ্যমে ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি যে শক্তি জড়িত থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো দেশকে দোষারোপ নয়, বরং দালিলিক প্রমাণ পেলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রথম সভা শেষে এসব কথা বলেন কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান। পাশাপাশি কমিটির মর্যাদা, জনবল, অফিস সহ বিভিন্ন সুবিধা দাবি করেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের ৫ নম্বর ব্যাটালিয়নে বৈঠকে বসে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন। কমিশন গঠনের পর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশনের সভাপতি।
তিনি জানান, নির্দিষ্ট কোনো দেশ বা ব্যক্তি নয়, দালিলিক প্রমাণে যাদেরই নাম আসবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। এ সময় বিডিআর হত্যাকাণ্ড দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন, কমিশনের সবার নিরাপত্তা সহ চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারকের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। এটা একটা অন্য রকমের কমিশন, যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের যিনি সভাপতি, তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে। কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে, তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি। এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। বিদেশি শক্তির উপস্থিতি খুঁজতে 2 জন বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হবে বলেও জানান কমিশন সভাপতি, যাদের মাঝে একজন সামরিক কর্মকর্তা হবেন বলেও জানান তিনি। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। এ সময় নিহত পরিবার ও বিচারের মুখোমুখি সবার কথা মাথায় রেখেই সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়, সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ সন্ধ্যা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার ভারত থেকে এলো চালবাহী জাহাজ তানাইজ ড্রিম। বৃহস্পতিবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ে। প্রথম চালানি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে 24,690 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এসেছে জাহাজটি। AKM নাজিমের তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার ভারত থেকে এলো চালের জাহাজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে পৌঁছায় বেলিজ সিটির পতাকাবাহী জাহাজ MV তানাইজ ড্রিম। জাহাজটি জেটিতে ভেড়ার পরপরই নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। বিকেলে শুরু হবে চালের খালাস কার্যক্রম। প্রায় 52,000 মেট্রিক টন চাল আমদানির প্রথম পর্যায়ে তানাইজ ড্রিম জাহাজে করে এলো 24,690 মেট্রিক টন সেদ্ধ চাল। পর্যায়ক্রমে আসবে বাকি চাল। 6 লক্ষ মেট্রিক টন চালের সংগ্রহ করার জন্য আন্তর্জাতিক বাজার থেকে অনুমোদন পেয়েছি। এখান থেকে বেশ কয়েকটি প্যাকেজের চুক্তি অলরেডি সম্পাদিত হয়েছে এবং আজকে ফার্স্ট যে চালানটা আসছে এর পরবর্তীতে অন্যগুলো আসতে থাকবে। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে জাহাজ থেকে চাল খালাস কার্যক্রম শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। এখানে 24,690 টন আছে। তো আমরা যেহেতু একটাই জাহাজ, আমরা আশা করি ডেইলি 3,000 টনের মতো আমরা ডিসচার্জ করতে পারবো। আশা করি 8 দিনের মধ্যে এই জাহাজ এখানে কমপ্লিট করতে পারবো। যদি জাহাজের 4টা ক্রেন কাজ করে, কারণ আমরা তো 4 হুক বেসিসে কাজ করি, অনেক সময় দেখা যায় জাহাজের ক্রেন যদি 1টা বা 2টা কাজ ঠিক মতো করতে না পারে, তাহলে একটু দীর্ঘ দিতে হবে, হয়তো 10 দিন লাগতে পারে। খাদ্যের মজুদ বৃদ্ধি ও চালের বাজার সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় চাল আনার উদ্যোগ নেয় সরকার। ভারত ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান থেকেও আনা হবে চাল। নিউজ ডেস্ক, দেশ টিভি।